নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে কোনো এক্সামের যে সকল বন্ধুরা প্রিপারেশন করছেন, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন, সেটা ওয়েস্ট বেঙ্গল সরকারের যে কোনো পরীক্ষা হোক, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস কিংবা প্রাইমারি টিচার, এসএসসি যে কোনো এক্সাম বা সেন্ট্রালের এক্সাম যেমন এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, যেসব এক্সাম রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, যেটার জন্য প্রিপারেশন করছেন সে বিষয়ে আলোচনা করব। বিশেষ করে কীরকমভাবে সফল হয় পরীক্ষার্থীরা সে বিষয়ে আলোচনা করব, এবং কেউ কেউ যদি পরীক্ষাতে অসফল হয় তার কী করণীয় রয়েছে, তার যে পদ্ধতি, অর্থাৎ সে যে পদ্ধতিতে প্রিপারেশন করছে সেটাতে কি কোনো ভুল রয়েছে সে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, লেখা রয়েছে একজন চাকরি প্রার্থী বনাম একজন অসফল চাকরি প্রার্থী, তাদের মধ্যে পার্থক্য কোথায়? অর্থাৎ একজন চাকরি প্রার্থী যিনি প্রিপারেশন করছেন এবং তিনি সফল হয়েছেন, তার সাথে একজন অসফল চাকরি প্রার্থী, অর্থাৎ যে পাস করতে পারেনি বা সেই চাকরি প্রার্থীর থেকে পিছিয়ে রয়েছে, তার কি কারণ রয়েছে বা তার কি পার্থক্য রয়েছে সেটা দেখে নেব। তো আপনি কি জানেন এই পরীক্ষায় বসে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, কিন্তু কেন হয়? আপনি জানেন সেই কথার যে কেউ সফল হয় আবার কেউ অসফল হয় বা ব্যর্থ হয়, সে কেন হয় সেটা কি জানেন না? তাহলে কারণ বেশিরভাগ চাকরি প্রার্থী কী করেন? ভুল পথে প্রস্তুতি নেই, আর সফলরা বেছে নেয় সঠিক পরিকল্পনা ও স্ট্র্যাটেজিক স্টাডি। অনেকেই ভাবে আমি তো প্রচুর পড়ছি, তাহলে সফল হব না কেন? কিন্তু শুধু সেই সময় পড়লেই সফল হওয়া যায় না, দরকার সঠিক পদ্ধতিতে পড়া, ধারাবাহিকতা রাখা ও নিয়মিত অনুশীলন করা। এটাই হচ্ছে মূল মন্ত্র যে কোনো পরীক্ষাতে সফল হওয়ার জন্য। যে আপনি বেশিক্ষণ ধরে পড়াশোনা করছেন তার ফলেই আপনি সফল হবেন সেটা নয়, আপনাকে সঠিক পদ্ধতিতে এবং সঠিক স্ট্র্যাটেজিক স্টাডি করতে হবে, তবেই আপনি সফল হবেন। অর্থাৎ সঠিক পদ্ধতিতে পড়াশোনা করতে হবে এবং অনুশীলন করতে হবে, তবেই আপনি সফল হবেন। এরপর বলছে আজকের এই পোস্টে আমরা বিশদভাবে জানব একজন সাধারণ পরীক্ষার্থী বনাম একজন সফল পরীক্ষার্থীর মধ্যে পার্থক্য ঠিক কোথায় রয়েছে। একজন সাধারণ পরীক্ষার্থী কিভাবে প্রস্তুতি নেয়? ভুল স্ট্র্যাটেজি। আমি তো প্রচুর পড়ছি, এত পরিশ্রম করছি, কিন্তু তারপরেও পরীক্ষায় ভালো করতে পারছে না কেন? কারণ তার প্রস্তুতির পদ্ধতি ভুল। সাধারণ চাকরি প্রার্থীদের কিছু সাধারণ ভুল: এলোমেলোভাবে পড়া, আজ এই বই কাল ওই বই, সিলেবাসের কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ সেটার কোনো পরিকল্পনা নেই, পরীক্ষার প্রশ্নপত্রের ধরন বোঝে না, শুধু বই পাল্টে পড়ে, একসাথে 10 থেকে 12টা বই কিনে ফেলে, কিন্তু কোনটা আগে পড়বে সেটাই বুঝতে পারে না, মক টেস্ট না দেওয়া, আসলে পরীক্ষায় গিয়ে নার্ভাস হয়ে যায়। যে কোনো কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যেটা সবথেকে উপকারী সেটা হচ্ছে আপনার প্রিপারেশন, অর্থাৎ আপনি কতটা পড়েছেন সেটা যাচাই করার জন্য অবশ্যই আপনাকে হয় অনলাইন কিংবা অফলাইন মক টেস্ট দিতে হবে। তো সেটা যদি না দেওয়া হয় তাহলে কি হয় বলো না, আজ পরীক্ষায় গিয়ে নার্ভাস হয়ে যায়। নিয়মিত মক টেস্ট না দেওয়ার ফলে সময় ব্যবস্থাপনা শিখতে পারে না, অর্থাৎ যে টাইম ম্যানেজমেন্ট, আপনার ধরো এক্সামে 3 ঘন্টা রয়েছে কিংবা 1.5 ঘন্টা রয়েছে, সেই 1.5 ঘন্টার মধ্যে আপনাকে যে 100টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি সেই 100টা কোশ্চেন করতে পারবেন, তার উত্তর, সেটা যে সময় সেটা ঠিকমতো মেনটেন করতে পারে না, তার জন্য মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর বলছে পরীক্ষার হলে গিয়ে নতুন নতুন প্রশ্ন দেখে ভয় পেয়ে যায়, অর্থাৎ এই যে আগে থেকে নতুন নতুন প্রশ্ন আপনি যেটা প্রিপারেশন করেছেন বা যেটা পড়ে গেছেন সেরকম ধরনের কোশ্চেন নাও আসতে পারে, সের জন্য যখনই পরীক্ষায় গিয়ে নতুন নতুন প্রশ্ন দেখে সে কি হয়ে যায়, ভয় পেয়ে যায়। তাই পরীক্ষার আগে অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত, সেটা আপনি যেরকম ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে সবার জন্য প্রযোজ্য। এরপর নিচের বলছে নিজের দুর্বলতা কোথায় আছে সেটাও বুঝতে পারে না, অর্থাৎ নিজের যে দুর্বলতা কি রয়েছে নিজের মধ্যে সেটাও সে বুঝতে পারে না। নিয়মিত না পড়া, কখনো প্রচুর পড়ি, কখনো পুরোপুরি গ্যাপ নিই, শুরুতে খুব উৎসাহ নিয়ে পড়ে, কিন্তু কিছুদিন পরেই উৎসাহ
কমে যায়। 2-3 দিন ভালোভাবে পড়ে তারপর 4-5 দিন পুরো গ্যাপ নিয়ে নেই। এর ফলে পড়া ভুলে যায়, নতুন করে পড়তে হয়, সময় নষ্ট হয়। সঠিক গাইডলাইন নেই না, যার যা মনে হচ্ছে সেটাই ফলো করছে। অনেকেই এক্সপার্টদের গাইডলাইন না নিয়ে ফেসবুক ইউটিউবের এলোমেলো ভিডিও দেখে বিভ্রান্ত হয়। পরীক্ষায় কী আসতে পারে, কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটাও বুঝে নেয় না। গুজবে কান দিয়ে অপ্রয়োজনীয় টপিকে পড়তে ব্যস্ত থাকে, অথচ আসল গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে দেয়। এরপর বলছে একজন উপরের যেগুলো আমরা দেখলাম সেটা অসফল চাকরি প্রার্থী, অর্থাৎ যারা সফল হয় না। কেন সফল হয় না, তার যে পুরো স্ট্র্যাটেজি বা তার যে পদ্ধতি কী সব তারা ফলো করে তার জন্য অসফল হয়, সেটা উপরে দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন এবং অর্থাৎ বুঝতে পারবেন আরেকবার ভিডিওটা রিপিট করে দেখলেই যে যারা অসফল হয় তারা কি করে না, তাদের যে স্ট্র্যাটেজি কোথায় কমই রয়েছে বা কোথায় তাদের ভুল রয়েছে সেটা উপরের যে আলোচনায় সেখানে রয়েছে। এরপর নিচে আমরা দেখে নেব যে একজন সফল পরীক্ষার্থী কিভাবে প্রস্তুতি নেয়, অর্থাৎ যে সফল হয়েছে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেয়। তো এখানে দেখো বলছে আমি বেশি পড়ি না, কিন্তু যেটুকু পড়ি সেটাই একেবারে আয়ত্ত করি। অর্থাৎ যে অসফল পরীক্ষার্থী, একটা কথা আছে না, গাধার মতো যদি পরিশ্রম করো তাহলে সফলতা আসে না। সেই পরিশ্রমের মধ্যে আপনার মধ্যে স্মার্টনেস আনতে হবে, অর্থাৎ আপনি যতটা পড়ছেন সেটা আয়ত্ত করতে হবে। সেটাই বলা হচ্ছে যে আমি বেশি পড়ি না, কিন্তু যেটুকু পড়ি সেটাই একেবারে আয়ত্ত করি। একজন সফল পরীক্ষার্থী কিছু অভ্যাস: একটা নির্দিষ্ট স্টাডি প্ল্যান মেনে চলে, পরিকল্পনা ছাড়া পড়াশোনা নয়। প্রতিদিন কি পড়বে, কতটা সময় ধরবে সেটা আগে থেকে ঠিক করে রাখে, অর্থাৎ তার যে প্ল্যান সেটা আগে থেকেই করে রাখে যে কতটা সময় ধরবে, কি পড়বে সেটা সে ঠিক করে রাখে। হাই স্কোরিং টপিকসগুলো আগে শেষ করে, অর্থাৎ যে সকল টপিক থেকে কোশ্চেন আসার খুবই সম্ভাবনা রয়েছে সেই টপিকগুলো আগে কি করে শেষ করে তারপর কম গুরুত্বপূর্ণ অংশ পড়ে, অর্থাৎ যে অংশগুলো থেকে কোশ্চেন আসার বা পরীক্ষাতে আসার সম্ভাবনা নেই সেই অংশগুলো কম পড়ে, এবং যেগুলো থেকে হাই স্কোরিং টপিক রয়েছে যেটা থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই টপিকগুলো বেশি করে পড়ে। প্রতিদিন পড়ার জন্য ফিক্সড আওয়ার ঠিক করে, অর্থাৎ প্রতিদিন পড়ার জন্য যে ফিক্সড আওয়ার কত ঘন্টা পড়বে, কখন পড়বে সেটা সে আগে থেকেই ঠিক করে। এরপর বলছে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা একাগ্রভাবে পড়ে সময়ের সদ্ব্যবহার করি, অর্থাৎ সময়টা খুব মাইনে যে কোনো এক্সামের বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, যে সময়ের সদ্ব্যবহার করি। এরপর বলছে সময়ের পরিমাণ নয় বরং পড়ার গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। আপনি কতটা সময় পড়ছেন সেটা বড় কথা নয়, পড়ার যে গুণগত মান সেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর বলছে ডিপ লার্নিং, শর্ট নোট, মাইন্ড ম্যাপস ব্যবহার করে পড়া সহজভাবে মনে রাখে, অর্থাৎ ডিপ লার্নিং, যে কোনো বিষয়বস্তু সম্পর্কে আপনাকে গভীরভাবে জানতে হবে, তবেই সেটা থেকে আপনার যেরকম কোশ্চেন আসুক, শর্ট আসুক কি মাইন্ড ম্যাপ আসুক আপনি করতে পারবেন। তাই বলছে যে ডিপ লার্নিং, শর্ট নোট এবং মাইন্ড ম্যাপস ব্যবহার করে পড়া সহজভাবে মনে রাখে। এরপর বলছে মাল্টিটাস্কিং এড়ায়, একসাথে অনেক কিছু করতে গিয়ে বিভ্রান্ত হয় না, অর্থাৎ মাল্টিটাস্কিং এড়ায়, সেখানে বলছে একসাথে অনেক কিছু করতে গিয়ে বিভ্রান্ত হয় না। নিয়মিত মক টেস্ট ও PYQ অ্যানালাইসিস করে পরীক্ষার পরিবেশ তৈরি করি, অর্থাৎ নিয়মিত কী করে যতটা পড়া হয়েছে তার বেসিসে যে মক টেস্ট সেটা দিই, এবং PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা বা অ্যানালাইসিস করা হয় যে কীরকম ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে বা পুরনো বছরে এসেছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয়। এরপর বলছে প্রতি সপ্তাহে একটা কিংবা দুটো ফুল লেংথ মক টেস্ট দেয়, যেমন পরীক্ষার আগে নার্ভাস না হয়, অর্থাৎ যে প্রতিটা সপ্তাহে কী করা 1 থেকে 2টো মক টেস্ট দেয়, যাতে তার মধ্যে যে টাইমের ম্যানেজমেন্ট বা যাতে করে পরীক্ষার হলে নার্ভাস না হয় তার জন্য এই মক টেস্টটা দেওয়া হয়। এরপর বলছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ PYQ ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝে নেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয়। এরপর বলছে প্রতিটা মক টেস্টের পর নিজের ভুলগুলো চিহ্নিত করে এবং সেগুলো শোধরানোর জন্য আলাদা সময় রাখে, অর্থাৎ যে প্রতি সপ্তাহে যে মক টেস্টগুলো দেয় সেটাতে তার কি ভুল রইল সেগুলো সম্পর্কে অ্যানালাইসিস করে। এরপর বলছে যে
সেগুলো শোধরানো, যে ভুলগুলো হয় সেগুলো শোধরানোর জন্য আলাদা সময় রাখে। অর্থাৎ যে ভুলগুলো তার হয়েছে সেগুলো যে ঠিক করতে হবে, কেন ভুল হলো তার যে অ্যানালাইসিস সেটার জন্য আলাদা করে সময় রাখে এবং প্রতিদিন কি করে রিভিশন করে এবং শর্ট নোট তৈরি করে। যত পড়ি তত মনে থাকে। অর্থাৎ প্রতিদিন রিভিশন করে, যেগুলো পুরানো পড়েছে সেগুলো রিভিশন করে এবং শর্ট নোট তৈরি করে। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা রিভিশনের জন্য রাখে যাতে পড়া ভুলে না যায়। অর্থাৎ প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা কি করে রিভিশনের জন্য রাখে এবং যাতে পড়া না ভুলে যায়। এরপর বলছে শর্ট নোট, ফ্ল্যাশ কার্ড, মাইন্ড ম্যাপস তৈরি করে যাতে দ্রুত রিভিশন করতে পারেন। ফেনম্যান টেকনিক ব্যবহার করে নিজে নিজে বুঝে নিয়ে শিখতে চেষ্টা করে। সাকসেস স্মার্ট স্টাডি প্লাস হার্ডওয়ার্ক বা প্লাস কনসিস্টেন্সি। অর্থাৎ সাকসেসের যে মূল মন্ত্র বা মূল যে ফর্মুলা সেটা হচ্ছে স্মার্ট স্টাডি। আগেই বলেছি, আপনি গাধার মতো পরিশ্রম করলেও আপনার যে সফল বা সাকসেস হবেন না। আপনাকে স্মার্ট স্টাডি করতে হবে, তাহলে স্মার্ট স্টাডি, তারপর হার্ডওয়ার্ক, তারপর কনসিস্টেন্সি। এরপর সফল হতে গেলে শুধু বই মুখস্থ করলেই হবে না, দরকার পরিকল্পিত স্টাডি, ধারাবাহিকতা এবং সঠিক স্ট্র্যাটেজি। এরপর বলছে আপনার প্রস্তুতি কেমন, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই যে ভিডিওটি এবং কথাগুলো যদি ভালো লাগে, আপনার যে সকল বন্ধুর যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনি যেরকমভাবে বুঝতে পারেন আপনার বন্ধুর যদি বুঝতে পারে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।